জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে, আপনাদের ধারাভাষ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী, কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে? বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের আওয়ামী লীগের পতনের পর থেকে কিছু দালাল সাংবাদিক তারা একত্রিত হয়ে আওয়ামী লীগকে সাফাই দেওয়ার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছে। এবার যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে নির্বাচনে, তখন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কিছু সাংবাদিক একত্রিত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন তৃতীয় মাত্রা জিল্লুর রহমান। তার গতিবিধি আগস্টের কয়েক মাস পর থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। প্রথম অবস্থা যদিও তিনি একক ছিলেন, কিন্তু পরবর্তীতে বোঝা গিয়েছে তিনি গতিপথ পরিবর্তন করেছেন, আওয়ামী লীগের কাছে বিক্রি হয়েছেন। এখন বলতেছেন জামাত যদি যুদ্ধ অপরাধ করে নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ এই অপরাধ করে যুদ্ধের মতো অপরাধ না করে তাহলে তারা কেন বিচারে নির্বাচন আসতে পারবে না? দর্শক, এই বিষয়ে আলোচনা করেছেন ডক্টর ফজল হক। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন এই সাংবাদিকরা ভারত বা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে এখন আওয়ামী লীগের হয়ে কাজ করছে। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে? গত 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে, আপনাদের ধারাভাষ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী, কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে? বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে, থাকতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই। এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা দিবালোকের মতো স্পষ্টভাবে জাতির সামনে, চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন, খুন করেছেন, মেরেছেন। এবং 16 বছরের ইতিহাসটা ছিল তাদের কি, সেটা জাতি আজকে জানে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারে, জুলুম, নির্যাতনে, খুন, গুম, হত্যা, মানুষের উপরে জুলুম, নির্যাতন, বিনা ভোটের নির্বাচন, অর্থনীতিতে লোপাট করা, ক্রস ফায়ার দেওয়া, আয়নাঘর তৈরি করা, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিভৎস চরিত্র উপস্থাপিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই। সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামায়াত ইসলামের সাথে। প্রথমেই বলতে চাই, জামায়াত ইসলাম 1971 সালে কি করেছে? যুদ্ধাপরাধী বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে। মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে 2013 সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন, জেলের মধ্যে মারলেন, প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন। সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামায়াত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও নিতে পারবে না কেন? এটা কোনো কথা রে ভাই? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন? এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা। ছেড়ে দিল একটি কথা, এই একটা শব্দ, এটা অনেক বড় শক্তিশালী। এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে, যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি, আওয়ামী লীগ যে খারাপ, আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন, সেটা আপনার মাথা থেকে যেন চলে যায়, ঝেড়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে। কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ, সেটা হচ্ছে জামাত।
এই জামাত এমন একটা নাম, এ নাম বিক্রি করে 16 বছর শেখ হাসিনা খেয়েছে। এ নাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখ হাসিনার ভাষাই যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করছে। এ নাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আসলে আদতে আমার অ্যানালাইসিস বলে, বাংলাদেশের গত 16 বছরে যতগুলো টকশো করেছি, অনলাইনে কথা বলেছি, আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ ত্রুটি আমার কাছে এখনো খুঁজে পাইনি। নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে, সে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। কত বড় ধৃষ্টতা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে বলে 2.5 লক্ষ মানুষকে ধর্ষণ করেছে। এই যে বেকসুর খালাস পেলেন আপনার এটিএম আজহারুল ইসলাম, তাকে তো যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে নেওয়ার কথা ছিল। কই, তিনি তো খালাস পেয়েছেন। তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি, কিন্তু তাদেরকে দেয়া হয়েছে। জিল্লুর রহমান সাহেব বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি? কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত এক সময় একাকার হয়ে গিয়েছিলেন, তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে, ভেঙে যায়নি। এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করছেন, এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারেনি। দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না। সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে, বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে। এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে, অতএব ওদেরকে সবার আগে মেরে ফেলো। আর সেটাই হয়েছে। বারবার অনেক নাটক সাজানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু কেউ কাউকে যখন ছাড়ছে না তখনই এই ষড়যন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমি তো জোর গলায় বলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব, একটা মানুষকেও, এই যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, একজনও অপরাধী না। এই অপরাধগুলো শুধু আওয়ামী লীগের সাজানো নাটক। আপনি কি অপরাধী বিশ্বাস করেন? আজকের আওয়ামী লীগের এই সকল অপরাধকে মানুষের সামনে নতুন করে হালকা করে দেওয়ার জন্যই এই মন্তব্যটি এসেছে বলে আমি মনে করি। এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর যাই হোক কোনো মানুষের সাথে তুলনা হতে পারে না। যদি আপনি তাই বলেন তাহলে বলতে হবে বাংলাদেশের ওই 1971 সালের ভূমিকার জন্য সবচাইতে বড় ক্ষমা প্রার্থী হওয়া উচিত আওয়ামী লীগকেই। কারণ আওয়ামী লীগ সেই সময় যখন উত্তপ্ত বাংলাদেশ, সেই উত্তপ্ত অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিয়ে, একটি কোনো কার্যক্রমে উদ্যোগ না নিয়ে, তারপরে তিনি সেই পাকিস্তানের জেলের মধ্যে কেউ বলছেন স্বেচ্ছায় গিয়েছেন, কেউ বলছেন তাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়ে যেতে পারেননি। তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি অন্তত একটি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, দেননি। যুদ্ধের মধ্যে দেশটাকে ফেলে রেখে যখন চলে গিয়েছেন তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান তখন আগমন করে জনতাকে উদ্ধার করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার সেই ডাক দিলেন, সেই ডাকের উপর ভিত্তি করে যুদ্ধ চলল 9 মাস। তারপরে 71-এ আমরা স্বাধীনতার স্বাদ পেলাম, মুক্তিযুদ্ধ পেলাম। আজকের আপনি কি বলছেন? কে যুদ্ধ অপরাধী, কে মানবতা বিরোধী অপরাধী? মানবতা বিরোধী অপরাধীর তালিকায় বাংলাদেশে দেখলাম আওয়ামী লীগের নাম সবচাইতে বেশি, দ্বিতীয়তে আছে বিএনপির নাম, জামাতের নাম। এই যে নামগুলো আপনারা দিচ্ছেন, এটা আমরা তালিকা দেখেছি, কিন্তু এই তালিকা প্রকাশ করতে পারে নাই। কতজন লোক কোন দল থেকে সবচাইতে বেশি যুদ্ধ অপরাধী হিসাবে সাব্যস্ত করতে চায়, এই তালিকা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগ ফেঁসে গিয়েছিল। সর্বশেষ যখন দেখেছে আওয়ামী লীগের নামগুলো তালিকায় চলে আসে, তখন তারা বাধ্য হয়ে বলেছিলেন আওয়ামী লীগের সেই সময়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যে বাংলাদেশে আর লিস্ট করা সম্ভব না, তালিকা করলেই আমাদের নামগুলো চলে আসে। যে একজন মন্ত্রী বলতে পারে যে তালিকা করলেই আমাদের নাম চলে আসে, সেই তালিকার উপর ভিত্তি করে আপনি অপরাধী বলবেন? একটা দেশের পক্ষে এবং বিপক্ষে থাকার মধ্য দিয়ে, মানে আমি এই মুহূর্তে একটি যুদ্ধ করলেন,
কিংবা একটি আন্দোলন করলেন, এটার পক্ষে বিপক্ষে আমি থাকতেই পারি। যে পক্ষে থাকছে তেও দেশের জন্য থাকছে, আর যে বিপক্ষে থাকছে তারও দর্শন হচ্ছে যে পক্ষে না থেকে বিপক্ষে থেকে দেশটাকে সৌন্দর্যভাবে রক্ষা করা যায় কিনা। এই দুটো মতকেই গ্রহণযোগ্য মত হিসেবে আমাদের এই হিস্ট্রিতে রক্ষা করার, গ্রহণ করার বহু ইতিহাস রয়েছে। কিন্তু আপনি এটাকে অপরাধ বানিয়ে দিয়ে, সাজিয়ে দিয়ে একজন ভাষা সৈনিককে ভাষার মর্যাদা না দিয়ে সেই গোলাম আজম সহ সবাইকে অপরাধী করলেন। বিশ্বাস হয় গোলাম আজম সাহেব কারো ঘর পুড়িয়েছে, কাউকে ধর্ষণ করেছে? আমি জিজ্ঞেস করি সাধারণ নলেজে আপনাদের কাছে, বিশ্বাস হয় মতিউর রহমান নিজামীর মতো মানুষ কোনো অপরাধ করেছে? বিশ্বাস হয় কাদের মোল্লা, এটিএম আজহার, কিংবা আপনার কি বলে মীর কাসেম আলী, তারপরে আপনার সেক্রেটারি জেনারেল সেই সময়ের জামাতের আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, এরা কোনো অপরাধ করেছে? দেলাওয়ার হোসেন সাইদি কিংবা তাদের অনুসারী অন্য যারা ছিলেন, এই সবগুলো সাজানো নাটক। অতএব আওয়ামী লীগ বাংলাদেশে আসার কোনো রাস্তা নেই, আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সুযোগ নেই, আওয়ামী লীগের সাথে কারোর নামের তুলনা করতে যাবেন না। 2024-এর মুক্তিযুদ্ধে এই যে বিজয় অর্জন করেছেন, এই বিজয়ের মূল কারবারটাই হয়েছে কয়েকটা কারণে। কেউ বিশ্বাস না করলে কিছু করার নেই। আমাদের বাংলাদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দলের গত 16 বছর নির্যাতন নিপীড়নের একটি ফিল্ড তৈরি হয়েছে, মাঠ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটের রেজাল্ট হচ্ছে এই জুলাই বিপ্লব। গত 16 বছর আমাদের মতো কিছু মানুষ যারা বিভিন্ন সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের একটি অংশ হিসাবে রেজাল্ট এসেছে জুলাই বিপ্লবে। আর এই গত 16 বছরে যারা নির্যাতনের শিকার ছিলেন, বিএনপি, জামায়াত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামাত ইসলামের এই শীর্ষ নেতা 11 জন, এই সকল মানুষের উপরে অত্যাচার, জুলুম, মৃত্যুবরণ করিয়ে দেয়া, মেরে ফেলা, গুম করা, খুন করা, আয়নাঘর তৈরি করার অপরাধী আওয়ামী লীগের পতন হয়েছে। আর যখন তিনি রাজাকার শব্দ উচ্চারণ করে গালিগালাজ করতেছিলেন রাজাকারের বাচ্চা বলে, ওই শব্দটা বাংলাদেশের জনগণ নিতে পারেনি, সে কারণে পদত্যাগ করতে হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। আর জামাত ইসলামকে, সর্বশেষ শিবিরকে, এই জামাত শিবিরকে জঙ্গি বলে নিষিদ্ধ ঘোষণা করার যে ষড়যন্ত্র করে চূড়ান্তভাবে তাদেরকে নিষিদ্ধ করেছিল, সে কারণেই এই আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে। অর্থাৎ যারা নতুন করে আওয়ামী লীগেরকে বাস্তবায়ন করতে, আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে চান, আমি মনে করি তারা বাংলাদেশের শহীদ হওয়ার জায়গায় প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। কারণ এই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে আর কারো তুলনা করতে চায় না। এদেশের এই জুলাই বিপ্লবের অংশ বিশেষ হচ্ছে এই জামাত। ওরা না থাকলে, ওই শিবির না থাকলে, এ বাংলাদেশের জুলাই বিপ্লবটাই হয়তো আপনার সামনে এত দ্রুত চলে আসতো না। অতএব কাজের সময় লেগেছে জামাত শিবির, এখন জামাতকে বিতর্কিত করতে চান, এটা চরমভাবে ধৃষ্টতা এবং অন্যায় ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় ভাই, আমি মনে করি আপনার এই বক্তব্য প্রত্যাহার হওয়া উচিত। আওয়ামী লীগ চোখের সামনে মানুষের রক্ত ঝরিয়েছে। সারা বাংলাদেশের ইতিহাসে 53 বছরে কেউ এই দেশ থেকে পালিয়ে যায়নি, কিন্তু আওয়ামী লীগ গিয়েছে। আওয়ামী লীগ ক্ষমা চাইলেও তো ক্ষমা করা হবে না। কিসের ক্ষমা? ওর তো ক্ষমা নেই, ও তো সন্ত্রাসী সংগঠন। অতএব আওয়ামী লীগের সাথে তো জামাতের কোনো তালনা করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের অপরাধের সাথে আপনি জামাতের অপরাধ মিলিয়ে আওয়ামী লীগকে নতুন করে বাংলাদেশের রাজনীতির একটি পথ তৈরি করে দিতে চান, এটার সাথে এই বক্তব্যের কোনো জাতি গ্রহণ করে না। এটা বুঝতে হবে। বাংলাদেশের এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ এই বাংলাদেশে গভীর ষড়যন্ত্র এখনো চলমান। আমি মনে করি এই আওয়ামী লীগ ফেরত আসলে বাংলাদেশের সবচাইতে যারা ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বড় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কেউ মানেন কিংবা না মানেন, কারণ বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন কারণে এক করতে চায়, যদিও আমি এটা বিশ্বাস করি না। বিএনপির চরিত্রের সাথে আওয়ামী লীগের চরিত্র যায় না, কিন্তু তারপরেও দুটি বড় দল ছিল। অনেকের ধারণা যে বাংলাদেশের হয়তো এই বিএনপির এবং আওয়ামী লীগ প্রায় কাছাকাছি সংগঠন বিশ্বাসের দিক থেকে। এই বক্তব্যগুলো যারা দিয়ে এই নর্মালাইজ করতে চায় আওয়ামী লীগকে, আমি মনে করি তাতে বিএনপিরই ক্ষতি হবে। কারণ ভারত বিরোধী এবং দেশের স্বাধীনতার পক্ষে যারা এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী রয়েছে, তারা কেউ কোনো অবস্থায় আওয়ামী লীগের পুনর্বাসন চায় না।
অতএব কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতা করে তার একটা বড় ধাক্কা বিএনপির মতো সংগঠনকে ভোগ করতে হবে। বাকিরা কিন্তু ওই যেহেতু আওয়ামী লীগের চূড়ান্ত বিরোধী সংগঠন, তারা কিন্তু বিরোধিতার কারণেই জনগণের ভালোবাসায় আকৃষ্ট হয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসার সংগঠনে রূপান্তরিত হবে। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কাজ করে বাংলাদেশে এখন নতুন করে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে বা অন্য কোনো সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার কোনো যৌক্তিকতা নেই। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের পথ রুখে দেই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান যুগে যুগে ছিল সেই অবস্থানকে সুদৃঢ় করি এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার সকল বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন এবং তিনি যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চান তাদের যে নতুন এজেন্ডা, সেখান থেকে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে এরা বিক্রি হয়ে গিয়েছে, এরা বিক্রি হতে। শুধু এ না, আরো কয়েকজন সাংবাদিক আছেন তারা বিক্রি হয়েছেন। তারা এখন আওয়ামী লীগকে নির্বাচন আনার কথা বলেন। আওয়ামী লীগকে নির্বাচনের লেভেল ফিল করতে হবে না। আওয়ামী লীগ ছাড়া যতটুকু সুষ্ঠু হয় ততটাই সুষ্ঠু নির্বাচন। আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সেইভাবে তো হবে না। এখানে সবল দল থাকবে, শুধুমাত্র আওয়ামী লীগ থাকবে না। শুধু একটা দলের মাধ্যমে তো নির্বাচন নষ্ট হয়ে যাবে না। আর এমন একটা দল, যে দল গত 8 মাস আগেই একটা গণহত্যা করেছে এবং গত 16 বছর দেশে মানুষকে নির্যাতন করেছে, গত 16 বছর দেশে মানুষকে গুম করেছে, সেই তো নির্বাচন আসবে না আসবে সেটা এই দেশের জনগণের দেখার বিষয় না। আর যারা তাদের পক্ষে কথা বলবে বুঝতে হবে যে এরা তাদের দোসর, তাদের দালাল।